ব্যাংক থেকে টাকাটা দিল আজ। ভার্সিটি শেষে আপনি ব্যাংকে গিয়েছিলেন? হ্যাঁ। আমি কি টাকাটা চাইছি? না চাইলেও এটা আপনার প্রাপ্য, তাই প্রাপ্যটা বুঝিয়ে দিলাম। রুয়াদ প্যাকেটটা হাতে নিল, ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, এই টাকা দিয়ে আমি কি করব এখন? যা ইচ্ছে হয় তাই করবেন। আপনার কাছেই রেখে দিন, টাকার ভার আমি নিতে পারি না। তাহলে কাল ব্যাংকে গিয়ে আপনার নামে একটা অ্যাকাউন্ট খুলে আসবো, টাকাটা তাহলে সেখানেই থাকবে। আচ্ছা, আরেকটা কথা শুনুন না। বলুন। ভার্সিটির ব্যাপারটা জানেন? কোন ব্যাপার? ভার্সিটি থেকে কুয়াকাটা যাবে সবাই। আপনিও তো যাবেন নিশ্চয়ই, তাই না? কই না তো, আমি তো যাব না। রুয়াতের মুখটা চুপসে গেল। সাফায়েত যাবে না সেখানে, সে যাওয়ার কথা তোলা মানে কোনো ফায়দা নেই। হঠাৎ রুয়াতের চুপসে যাওয়া মুখটা দেখে সাফায়েত বলল, আপনি যাবেন কুয়াকাটা? চেয়েছিলাম, বাট এখন আর যাব না। ওয়াই? আপনি না গেলে আমাকে যেতে দেবেন? আপনি গেলে তো আমাকে যেতেই হবে। যাবেন তাহলে? এটা আপনার উপর ডিপেন্ড করছে। তাহলে যাই, কয়েকদিনেরই তো ব্যাপার। ঘুরে টুরে চিল করে চলে আসবো। আচ্ছা বলে সাফায়েত মানিব্যাগ থেকে 7,000 টাকা বের করে রুয়াতের হাতে দিয়ে বলে, ট্যুরের ফিটা দিয়ে যা বাঁচবে সেটা আপনার হাত খরচ হিসেবে রাখবেন। রুয়াত টাকাটার দিকে চেয়ে রইল। ট্যুর ফি তো 3,000, বাকি 4,000 হাত খরচ। সে থাকতে আলাদা আবার কিসের হাত খরচ? ওখানে যাওয়ার পর কি আমার খরচটা এখান থেকেই বহন করতে হবে? না, তার জন্য আমি আছি। তাহলে হাত খরচ কেন দিলেন? অসময়ে যদি কখনো কাজে লেগে যায় সেজন্য। আর সব সময় তো আমি আপনার সাথে নাও থাকতে পারি। তখন যদি কিছু কেনার ইচ্ছে হয় তখন চাইলেই কিনতে পারবেন। রুয়াত টাকাটা ব্যাগে রেখে দিল, কাল গিয়ে ফিটা দিয়ে দিবে। বিছানার ওপর শুয়ে আছে রোহান, মাথায় ব্যান্ডেজ। মাথায় ঠিক পেছন দিকটায় বাড়ি খাওয়ার দরুন ফেটে গেছে। পাশে রোহানের চেলা রবিন বসে আছে। রবিন এসেছে ভার্সিটির খবর দিতে। 2 দিন পরই রুয়াতদের ডিপার্টমেন্ট কুয়াকাটা যাবে। কথাটা শুনেই রোহান শোয়া থেকে উঠে বসে, পিঠের নিচে বালিশটা দিয়ে আধশোয়া হয়ে বলে, রুয়াদ যাবে? জানি না ভাই। খোঁজ নিস তো। আপনিও কি এই শরীর নিয়ে যাওয়ার প্ল্যান করছেন ভাই? রোহান রবিনের পিঠে থাপ্পড় দিয়ে বলে। ব্রিলিয়ান্ট হয়ে গেছিস। রবিন হেসে উঠল, আর তখনই দরজা খুলে কেউ হুড়মুড়িয়ে রুমে ঢোকে। রোহান পাশ ফিরে তাকায়, নীতি এসেছে। নীতির মুখটা দেখেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। নীতি রোহানের পাশে বসল। রোহানের মাথায় ব্যান্ডেজের দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে থাকলো। কেমন কান্না পাচ্ছে তার। মানুষটা একটু আঘাত পেলে আর সেটা নীতির কানে আসলে নীতির সারাটা দিন ছটফট করতে করতেই যায়। সাবধানে চলতে পারেন না রোহান ভাই আপনি? যদি মাথাটা ফেটে 2 ভাগ হয়ে যেত? রোহান গম্ভীর কণ্ঠে বলল। মরে যেতাম। নীতি রেগে উঠল, কণ্ঠে ঝাঁঝ এনে বলল, মরার খুব শখ আপনার, কি দরকার এইসব ঝুট ঝামেলাতে থাকা? আমার ইচ্ছে। সব তো আপনার ইচ্ছার উপরেই ছেড়ে দিয়েছি। সকালে মেডিসিন খেয়েছেন? না। মেডিসিন কোথায়? ঔষধ দিয়ে তুই কি করবি? আপনাকে গেলাবো, বলেন মেডিসিন কোথায়? ফেলে দিছি। আশ্চর্য, ফেলে দিয়েছেন কেন? আমার ইচ্ছে। আপনি বড্ড ঘাটতেরা জানেন। জানি। একা এসেছিস? না ভাইয়া এসেছে। কথাটা বলতে না বলতেই নেহাল রুমে প্রবেশ করে। রোহান নীতির দিকে তাকিয়ে বলে, এসেছিস যখন কাজ কর, কফি বানিয়ে নিয়ে আয়। নীতি বাধ্য মেয়ের মতো রান্নাঘরে চলে যায় কফি বানাতে। নেহাল হাতের ফোনটা বিছানায় রেখে বসতেই রোহানকে বলে, ওরে নিয়ে আসছিস কেন? খুব দেখতে চাইছিল তাই নিয়ে আসলাম। আবার যাবে কবে? সমস্যা কি তোর রোহান? আমার বোনের সাথে এমন করছিস কেন? ও কি এসে তোর বাড়িতে থাকে, নাকি তুই খাওয়াচ্ছিস যে এই শহরে আসলে তুই শুধু জিজ্ঞেস করিস যাবে কবে? আচ্ছা রাগ করিস না, একটু সামনে রাখিস তো বোনকে। সামনে বিয়ে করলে যেন এসে না বলে, রোহান ভাই আপনি বিয়ে কেন করছেন? নেহাল অন্যদিকে মুখ ঘোরালো। নীতি কফির ট্রে নিয়ে আসলো, 3 জনের হাতে দিয়ে রোহানের উদ্দেশ্যে বলল, রেহান ভাই রাতে কি খাবেন বলেন, রেঁধে দিয়ে যাই। নেহালের রাগ হলো বোনের উপর। এত যেচে রোহানের কাজ করে দিতে হবে কেন? ধমক দিয়ে বলে উঠল, তোকে বলছে রোহান রান্না করার কথা?
না। তাহলে একবারই এত সাহায্য করতে চাইছিস কেন? এটা কেমন কথা ভাই? অসুস্থ মানুষ, একটু তো হেল্প করা যায় না? না, তোর করা লাগবে না। দেখা শেষ, আবার বাড়ি চল। আসলাম তো কেবল, আর একটু থাকি না? রেহান ভাই, আর একটু থাকি। রোহান ঠোঁট কামড়ে বলে। না, বাসা চলে যা, তোর হেল্প করতে হবে না আমায়। নেহাল বসা থেকে উঠে নিতির হাত ধরে বলল। চল বাসে যাব। রোহান তাকিয়ে রইল নেহালের দিকে। নেহাল নিতিকে নিয়ে চলে গেল। রবিন নেহালের যাওয়ার দিকে তাকিয়ে বলল। নেহাল ভাই কি রেগে চলে গেল? রোহান আয়েশ করে শুয়ে বলে। যাক, রেগে কয়েক ঘন্টা গেলে এরা কমে যাবে। নীতি আপু মনে হয় পছন্দ করে আপনাকে ভাই। রোহান তাকালো রবিনের পানে। সত্যি? না ভাই, আন্দাজে বললাম। দেখেন না কেমন ছুটে ছুটে আসে আপনাকে দেখতে। পাগল তাওরসিরা মহিলা, ছোট থেকে জ্বালিয়ে খেলো। নেহাল গেট অবধি গিয়ে ফেরত এসেছে। ফোনটা রেখে গেছে সেটা নিতে, কিন্তু দরজা অবধি এসে রবিন আর রোহানের কথা শুনে দাঁড়িয়ে গেল। রোহানের কাছে তার বোন এমন নিচু পর্যায়ে চলে গেছে। ভালোই না হয় বেশে এত কেয়ার করে, তার জন্য পাগল তার ছিঁড়া বলবে। নেহাল নীরবে রুমে ঝুঁকে ফোনটা বিছানা থেকে তুলে নেয়। রোহান তাকায়, তারপর চোখ বন্ধ করে ফেলে। নেহাল রোহানের দিকে তাকিয়ে বলে। আজ যাকে এত তাচ্ছিল্য করছিস, দেখিস সময়ের ব্যবধানে না আবার তার কাছে গিয়ে দাঁড়াতে হয়। রোহান চোখ মেলে তাকালো সহসা। ততক্ষণে নেহাল চলে গেল। নীতি ভাইকে আসতে দেখে রাগ করে বলল। আর একটু থাকলে কি হতো ভাই? নেহাল দাঁতে দাঁত চেপে বলল। মার্ডার হয়ে যেত। নীতি অবুঝের ন্যায় বলল। কার মার্ডার হয়েছে তো ভাই? তোর গাদির বাচ্চা। আর একবার যদি তোর রোহানের কাছে আসতে দেখছি তো কষিয়ে চল লাগাবো। নীতি মুখ ভেঙচি দিয়ে গাড়িতে উঠে বসলো। নেহাল গাড়ি স্টার্ট দিল। গাড়ি চালিয়ে কিছুটা দূরে যেতে আকস্মিক এক মেয়েকে দৌড়ে গাড়ির সামনে আসতে দেখে তাড়াতাড়ি করে গাড়ির ব্রেক কষে। এমনিতেই রেগেছিল, এমন একটা ঘটনা ঘটায় রাগটা হুড় করে মাথায় চেপে বসলো। বিশ্রী রকমের একটা বকা দিয়ে গাড়ি থেকে বের হয়ে সাদা অ্যাফ্রন পরা একটা মেয়ে বিড়াল ছানাকে কোলে তুলে নিচ্ছে। নেহাল রেগে বলল। এই মেয়ে, মরার জন্য আর জায়গা পাও না? আমার গাড়ির সামনে এসে মরতে হবে? সানজিদা বিড়াল ছানাটাকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। মিনমিন করে বলল। সরি আঙ্কেল, আসলে আমি খেয়াল করিনি, ও দৌড়ে চলে আসছিল তো তাই নিতে এসেছি। নেহাল নিজের দিকে তাকালো। তাকে আঙ্কেলের মতো লাগছে। এই মেয়ে কি তাকে দেখেছে চোখ তুলে? কোন অ্যাঙ্গেল দিয়ে তাকে আঙ্কেল বলে? নীতি গাড়ি থেকে সানজিদার বলা কথাটা শুনে হেসে ফেলল। নেহাল চোখ রাঙিয়ে তাকালো। নীতির হাসি থেমে গেল। নেহাল ধমক দিয়ে বলল। এই মেয়ে, আঙ্কেল কাকে বলছো? আমাকে তোমার আঙ্কেল মনে হয়? সানজিদা চোখ তুলে তাকালো। মনে হয় আমাকে আঙ্কেল? সানজিদা ডানে বামে মাথা ঘোরালো। তাহলে আঙ্কেল ডাকলে কেন? আপনাকে খেয়াল করিনি ভাইয়া, এগেন সরি। নেহাল চলে আসলো, গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। সানজিদা বিড়াল ছানাটাকে নিয়ে চলে আসলো মেডিকেল কলেজে। সন্ধ্যের দিকে কালবৈশাখী ঝড়ের আগমন হলো। রুয়াত শাশুড়ির সাথে রাতের রান্না করছে। সাফায়াত ল্যাপটপটা নিয়ে ড্রয়িং রুমে এসে গলা ছেড়ে রুয়াতের উদ্দেশ্যে বলল। এক কাপ কফি দিয়ে যান তো রুয়াত। রুয়াত ভাতের মার গালতে দিয়ে কফিটা বানিয়ে নিল। তারপর রান্নাঘর থেকে বেরিয়ে কফিটা সাফায়েতের হাতে ধরিয়ে দিল। সাদমান হাই তুলতে তুলতে সাফায়েতের পাশে এসে বসল। সাফায়েত কফির মগটা নিয়ে ধন্যবাদ জানালো। রুয়াত চলে গেল। সাদমান সাফায়েতকে বইয়ের সাথে এত ফর্মালিটি করতে দেখে বলল। সাফায়েত কফির মগে চুমুক দিয়ে বলে। কি করলাম? এই যে আপনি, থ্যাঙ্কস, আসুন দিন। এসব কি? কি এসব? তুমি এখনো আপনিতেই থেমে আছো? বউকে কেউ আপনি বলে? তুমি করে বলতে বলছিস তাহলে? অবশ্যই। আচ্ছা, চেষ্টা করব। বাহ, তর্ক ছাড়া মেনে নিলে যে ব্যাপারটা। বড্ড প্রশ্ন করিস তো তুই। আচ্ছা, আর করব না প্রশ্ন। শারমিন বেগম রান্নাঘর থেকে খাবার নিয়ে টেবিলে সাজালেন। সোফায় বসা সাফায়েতের দিকে তাকিয়ে বলল। সাফু শোন। সাফায়েত মায়ের দিকে তাকিয়ে বলল। বলো। তোর দাদা ভাই ফোন দিয়েছিল আজ, সে রুয়াত আর তোকে দেখতে চায়, যেতে বলছে গ্রামে। নেক্সট উইক যেতে পারবি?
এই উইকেই তাহলে যাই। ভার্সিটি থেকে যে ওদিকেই যাচ্ছি এই দিন কয়েকের জন্য, ওখান থেকেই চলে যাব। শারমিন বেগম ফ্রু কুচকালেন। কোথায় যাবি? কুয়াকাটা। একা? না, উনিও যাবে। উনিটা কে? সাদমান হতাশ হলো। উনিটাকে তুমি বুঝোনি খালামণি, রুয়াতকে বুঝিয়েছে। বউকে যদি কেউ উনি বলে সম্বোধন করে তাহলে কে বুঝবে বল? সেটাও ঠিক। তোমার ছেলেটার নাম সাফায়াত ইমতিয়াজ নিয়াজ রেখেছেন কেন? নামটা রাখা উচিত ছিল নিরামিষ ইমতিয়াজ রাসকসিন কাঠখট্টস। সাফায়াত রাগী চোখে তাকালো। সাদমান পাত্তা দিল না। শারমিন বেগম ভেজে রাখা স্ন্যাক্সগুলো রুয়াতের হাতে দিয়ে বলল, অনেক কাজ করেছো, বাকিটুকু আমি করে নিব। তুমি গিয়ে ওদের পাশে বসো, সঞ্জিতাকে পাঠিয়ে দিচ্ছি আমি। রুয়াত স্ন্যাক্সের বাটি নিয়ে সাফায়াতের উদ্দেশ্যে পাশে বসলো। কিছুক্ষণ পরে সানজিদাও যোগ হলো। রুয়াত স্ন্যাক্সের বাটিটা সাফায়াতের দিকে এগিয়ে দিয়ে বলে, নিন খান। সাফায়াত এসব স্ন্যাক্স খুবই কমই গিলে, সে খেলো না। সাদমান খাওয়া শুরু করলো। রুয়াত ভ্রু কুচকে বলল, আপনি খাবেন না? সাফায়াতকে বলার সুযোগ না দিয়ে সাদমান বলে ওঠে, তোমার নিরামিষ সাহেবের এসব একটু কম গিলে রে, এত জোর করো না, আমাদের ভাগে কম পড়ে যাবে। সাফায়াত সাদমানের উপর বিরক্ত হয়ে চলে গেল রুমে। সাদমান স্ন্যাক্স মুখে দিয়ে রুয়াতের দিকে তাকিয়ে ফিস করে বলে, রুয়াত ব্রো মেবি রেগে গেছে, যাও করে। আমি তো আমি যাব? আচ্ছা যাচ্ছি। আচ্ছা ভাইয়া, আপনার ভাইয়ের মুখে কি আম্মা মধু ঢালেননি জন্মের পর? আরে ভাবি, ভাইয়া তো সুইটস লাইক করে না ছোট থেকেই। মা বলেছিল মধু মুখে দিতে না দিতেই নাকি ভাইয়া বমি করে দিয়েছিল। রুয়াত তাকালো সানজিদার দিকে। এর জন্যই মিষ্টি কথা বের হয় না তোমার ভাইয়ের মুখ দিয়ে, তাই না? হ্যাঁ, কাঠখোট্টা মানুষ, সব সময় মুখটারে প্যাঁচার মতো করে রাখে। রুয়াত বসা থেকে উঠে নিজের রুমে চলে আসলো। রুমে ঢুকে দেখলো সাফায়াত বেলকুনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। রুয়াত পাশে গিয়ে দাঁড়ালো। সাফায়াত রুয়াতের উপস্থিতি টের পেয়েও তাকালো না। রুয়াত তাকালো সাফায়াতের দিকে। স্যার শুনুন। সাফায়াত বিরক্তির চোখে তাকালো। আম্মা বলল গ্রামে যাওয়ার কথা। আপনাদের গ্রামটা কোথায়? পটুয়াখালী। আচ্ছা স্যার, আপনাদের গ্রামের বাড়ি কে কে আছে? বড় কাকা, ফুঁপি, তাদের ছেলেপেলে, দাদা দাদি সবাই। ও আচ্ছা। আচ্ছা স্যার, জবাটা কে? সাফায়াত অনেকটাই বিরক্ত হলো এই স্যারসের ডাক শুনে। বৃষ্টি দেখার মুড নষ্ট করে দিয়েছে এই মেয়ে। সাফায়াতকে চুপ থাকতে দেখে রুয়াত ফের বলে উঠল, স্যার চুপ কেন? সাফায়াত রাগে চোখে তাকালো। দাঁত চেপে বলল, হোয়াটস মিন স্যার? এটা ভার্সিটি নাকি ক্লাসরুম? বেডরুম। তো স্যার স্যার বলে মাথা খাচ্ছ কেন? অভ্যাস। চেঞ্জ করো অভ্যাস। আচ্ছা এখন বলুন না, জবাটা কে? ও আছে গ্রামে? আমার কাজিন, ফুপির মেয়ে। বেশ সুন্দরী, তাই না? হ্যাঁ। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন তাকে, তাই না? খুঁটিয়ে দেখতে যাব কেন? ছোট থেকে চোখের সামনে বড় হতে দেখেছি, নজরে এসেই যায়। আমি আপনার বউ, আপনার নজরে এসছি আমি? সাফায়াত বাঁকা চোখে তাকালো। নজরে আসতে চাও? অবশ্যই। সামলাতে পারবে তখন? কেন পারবো না? অবশ্যই পারবো। সময় বলবে সে কথা। সাফায়াত রুমে চলে আসলো। রুয়াতও পেছন পেছন রুমে আসলো। অবাক হওয়ার ভান ধরে বলল, এখন একটা জিনিস খেয়াল করলাম জানেন? কি? রুমে আসার পর একটুর জন্য আপনি করে কথা বলেননি। বাহ, বেশ চেঞ্জ তো। আরও চাও চেঞ্জ? সে আর বলতে। আচ্ছা। কি আচ্ছা? কিছু না। এই বাড়ি আসার পর তো আমি তোমাকে একবারের জন্য পড়তে বসতে দেখলাম না। বই খাতা তো আনা হয়েছে। আশ্চর্য, বিয়ের 4 দিন হলো মাত্র, এর মধ্যে কোনো বিবাহিত মেয়ে পড়তে বসে? কয়েক সপ্তাহ যাক, ঘুরে আসি, তারপর পড়তে বসবো। বেশ মনে থাকে যেন। আমার স্মৃতিশক্তি বেশ ভালো, ভুলি না কিছু সহজে। আচ্ছা, বেলকুনিতে দরজাটা লাগিয়ে দাও, বৃষ্টির পানি ছিটে রুমে আসছে। আমি বৃষ্টি দেখবো? দরজা লাগালে দেখবো কিভাবে? জানালা দিয়ে। বেলকুনিতে দাঁড়িয়ে দেখলে ভিজে যাবে। চেঞ্জ করে নিব ভিজে গেলে। ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগলে ডক্টরের কাছে নিয়ে যাবেন, নাকি ঠান্ডা লাগলে বউয়ের পেছনে টাকা ঢালতে হবে সেজন্য ভয় না করছেন? সাফায়াত আয়েশ করে সোফায় বসে বলল, বউয়ের পেছন টাকা ভাঙার মতো টাকা পয়সা আলহামদুলিল্লাহ সাফায়াত ইমতিয়াজ নোয়াসের আছে। বাহ, বড়লোক জামাই আমার। হয়নি এখনো বড়লোক। যে লোক বউয়ের পেছন টাকা ভাঙায়
কৃপণতা করে না সে ব্যক্তি নিঃসন্দেহে বড়লোক। কে বলেছে এ কথা? আমি নিজেই নিজেকে বলে প্রাউড ফিল করাচ্ছি যে আব্বা আমার জন্য সুপাত্রই সিলেক্ট করেছে। সুপাত্রকে? আমি? আমার বিয়েটা কি তাহলে অন্য কারোর সাথে হয়েছে আপনি বাদে? আমি মোটেও সুপাত্র নই। আশ্চর্য, প্রশংসা করছি আপনার, আর আপনি যেচে নিজেকে বলছেন আপনি সুপাত্র নন। সত্যি বললাম। আচ্ছা চলেন, কালবৈশাখীর ঝড়ের বৃষ্টি দেখি বসে। বৃষ্টি দেখার কি আছে? রোয়াত বেলকুনিতে যেতে যেতে বলে, সাদমান ভাইয়া ঠিকই বলেছে, আপনার নাম পাল্টে নিরামিষ